হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায় থেকে সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন কোন 2 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে এবং কোন কোন 6 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে। তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখো ক্লাস 12 ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026 চতুর্থ অধ্যায়, যার নাম হচ্ছে ভারত সরকারের বিভাগসমূহ। তাহলে তোমরা জানো যে ভারত সরকারের 3টা বিভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। তাহলে প্রথমে দেখো যে 2 মার্কসের কোন কোন কোশ্চেন তোমরা পড়বে শাসন বিভাগ থেকে। শাসন বিভাগ থেকে প্রথম কোশ্চেন হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতির যোগ্যতা উল্লেখ করো। তারপরে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, আর ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত। তারপরে ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান, তাকে কোন কারণে অপসারণ করা যায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন। তারপরে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত। তারপরে রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা কি। তারপরে চরম ভিটো বা সম্পূর্ণ ভিটো বা পূর্ণাঙ্গ ভিটো কি। 3টি কিন্তু একই, ঠিক আছে, একটাই কোশ্চেন 3 ভাবে আসতে পারে। যদি আসে যে চরম ভিটো কি বা সম্পূর্ণ ভিটো কি বা পূর্ণাঙ্গ ভিটো কি, উত্তর কিন্তু একটাই হবে। তারপরে দেখো যে 7 নম্বর প্রশ্ন যে স্থগিত ভিটো কি, পকেট ভিটো কি, নেক্সট অর্ডিন্যান্স বা অধ্যাদেশ কি। তারপরে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং সেগুলি কি কি। 3 ধরনের পারে, তোমরা জানো। তারপরে প্রশ্ন দেখো যে রাষ্ট্রপতি কোন কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তারপরে রাষ্ট্রপতি কোন কারণে রাজ্যে অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তারপরে রাষ্ট্রপতি কোন কারণে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তাহলে তোমরা জানো রাষ্ট্রপতি টোটাল 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, অর্থাৎ ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন। 352 নং ধারা, 356 নং ধারা আর 360 নং ধারা। তাহলে এই যে 3টি ধারা অনুযায়ী কখন কখন কোন কারণে এই ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন, এগুলি জেনে রাখবে একটু। তারপরে ভারতের রাষ্ট্রপতির 2টি বিশেষাধিকার উল্লেখ করো। তারপরে ভারতের প্রধানমন্ত্রীর যোগ্যতা উল্লেখ করো। তারপরে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন, ভারতের প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর। তারপরে কাকে ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয় এবং কেন। তারপরে ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান। তারপরে কাকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করা হয় এবং কেন। নেক্সট হচ্ছে রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। তারপরে রাজ্যপালকে কে নিয়োগ ও অপসারণ করেন, আর রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর। নেক্সট দেখো যে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান, আর কোন বিল রাজ্যপালের অনুমতি ছাড়া রাজ্য আইনসভায় উত্থাপন করা যায় না। তোমরা জানো যে অর্থ বিল যে হয়, সে অর্থ বিল কিন্তু রাজ্যপালের অনুমতি ছাড়া রাজ্য আইনসভায় উত্থাপন করা যায় না। তারপরে 22 নম্বর প্রশ্ন দেখো যে একই ব্যক্তিকে কি 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা যায়। তারপরে ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রয়েছে। তারপরে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো। রাজ্যপালের 2টি বিশেষাধিকার উল্লেখ করো। মুখ্যমন্ত্রীর যোগ্যতা উল্লেখ করো, তাকে কে শপথ বাক্য পাঠ করান। তারপরে মুখ্যমন্ত্রী কার দ্বারা কিভাবে নিযুক্ত হন। তারপরে মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর। তারপরে আমলা বা রাষ্ট্রকৃত্য কাদের বলা হয় এবং অথবা দিয়ে আসতে পারে যে আমলাতন্ত্র কি বা আমলাতন্ত্র বলতে কি বোঝায়। তারপরে আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন দেখো যে আমলাতন্ত্রের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, আর আমলাতন্ত্রের 2টি ত্রুটি উল্লেখ করো। এই হয়ে গেল শাসন বিভাগ থেকে 2 মার্কসের কোশ্চেন। এবার দেখব আইন বিভাগ থেকে কি কি 2 মার্কসের কোশ্চেন তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন দেখো যে ভারতের পার্লামেন্ট বা সংসদের গঠন উল্লেখ করো। তারপরে ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের নাম কি। তারপরে লোকসভার গঠন কেমন। তারপরে রাজ্যসভার গঠন কেমন। লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা উল্লেখ করো। রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা উল্লেখ করো। কোরাম কাকে বলা হয়। তারপরে প্রশ্ন দেখো যে লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের 2টি কাজ উল্লেখ করো। তারপরে বিধানসভার গঠন উল্লেখ করো। বিধানসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হন। তারপরে বিধানসভার সদস্য হওয়ার যোগ্যতা উল্লেখ করো। বিধানসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হন, আর বিধানসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ কত। তাহলে এই হয়ে গেল আইন বিভাগ থেকে। এবার আলোচনা করব বিচার বিভাগ থেকে তোমাদের কি কি 2 মার্কসের কোশ্চেন পড়তে হবে। প্রথম দেখো যে ভারতের বিচার ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে বিচার বিভাগীয় সক্রিয়তা অর্থাৎ জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলতে কি বোঝায়।
ভারতের বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় যে কোনো দুটি সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ করো। তারপরে বিচার বিভাগীয় সমীক্ষা বা জুডিশিয়াল রিভিউ বলতে কি বোঝায়। তারপরে সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের গঠন। তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন। তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত। তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায়, অর্থাৎ পদচ্যুতি করা যায়। তারপরে জনস্বার্থ মামলা বলতে কি বোঝায়। তারপরে দেখো PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তোমরা জানো এই PIL এর পূর্ণরূপ কি এভাবে আসতে পারে। তারপরে জনস্বার্থ মামলার জনক কাকে বলা হয়, তোমরা জানো PN ভগবতী। তারপরে জনস্বার্থ মামলার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। তারপরে ক্রেতা আদালত কাকে বলে, আর ভারতে কবে এবং কোন আইন অনুসারে ক্রেতা সুরক্ষা আদালত গঠন করা হয়। তারপরে ক্রেতা আদালত গঠনের উদ্দেশ্য কি, আর ভারতে ক্রেতা সুরক্ষা আদালতের কটি স্তর রয়েছে এবং কি কি। তারপরে ক্রেতা সুরক্ষা আদালতের কাজ কি, তোমরা দুটি কাজ উল্লেখ করে দেবে। তাহলে এই হয়ে গেল 2 মার্কসের কোশ্চেন। তোমরা কিন্তু 2 মার্কসের কোশ্চেন সবগুলি পড়বে। আরও কোশ্চেন হয় তোমাদের এই 4র্থ অধ্যায় থেকে। তাহলে তোমাদের যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, 6টি অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমি আর কি সমস্ত অধ্যায় থেকে যে 2 মার্কসের কোশ্চেন আরও পড়তে হবে সেটা কিন্তু আমি পরে আবার ফাইনাল সাজেশনে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে কিন্তু এই 4র্থ অধ্যায়, তারপরে প্রথম অধ্যায়, মানে যে অধ্যায় থেকে 2 মার্কসের কোশ্চেন আরও পড়তে হয় তোমাদের, আমি কিন্তু পরে আবার দিয়ে দিব। এখন শুধুমাত্র এগুলি তোমরা রেডি করে রাখো। এবার দেখো যে 6 মার্কসের কোন কোন কোশ্চেন তোমরা পড়বে এই 4র্থ অধ্যায় থেকে। দেখো শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ, আমি বলবো তোমরা এই 3টি বিভাগের মধ্যে যে কোনো 2টি বিভাগ থেকে 6 মার্কসের সমস্ত কোশ্চেন শিখে রাখো। আমি যেগুলি বলবো এখন এখান থেকেই, ঠিক আছে, এর বাইরে পড়তে হবে না, আমি বলে দিলাম। এই 3টি বিভাগ থেকে আমি যেই কোশ্চেন দিব, 3টি বিভাগ থেকে যে কোনো 2টি বিভাগের তোমরা সমস্ত কোশ্চেন পড়ে রাখবে, এখান থেকেই কমন পড়ে যাবে। ফার্স্ট দেখো শাসন বিভাগ থেকে কোন কোন কোশ্চেন দিয়েছি, যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তাহলে আমি বলবো শাসন বিভাগের এই 4টি কোশ্চেনই তোমরা কিন্তু ভালো করে রেডি করে রাখবে। নেক্সট আইন বিভাগ থেকে তোমরা যে কোশ্চেন পড়বে, দেখো যে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে লোকসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর 8 নম্বর কোশ্চেন দেখো যে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো। অর দিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। অর দিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো। এই যে 8 নম্বরের কোশ্চেন আমি 3টা বললাম, অর দিয়ে আছে, 3টার উত্তর সেম, তার মানে এটা কিন্তু একটাই কোশ্চেন। নেক্সট দেখো যে লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তাহলে এই আইন বিভাগ থেকে 5টি কোশ্চেন দিলাম, আর শাসন বিভাগ থেকে 4টি কোশ্চেন। তাহলে এই দুটির মধ্যে তোমরা নিশ্চিত তোমরা শাসন বিভাগ থেকেই 4টা শিখবে, তোমরা 5টা কোশ্চেন শিখতে যাবে না, ঠিক আছে। তাহলে তোমরা বলতে পারো যে তোমরা শাসন বিভাগের 4টাই শিখবে, তারপরে আইন বিভাগ থেকে 5টি দিলাম। তাহলে তোমরা যদি এই 5টি না শিখতে চাও, তাহলে তোমরা বিচার বিভাগ থেকে এই 4টি শিখতে পারো, ঠিক আছে। আমি বললাম না যে কোনো 2টি বিভাগ থেকে শিখে রাখবে। তাহলে তোমরা শাসন বিভাগের 4টি আর বিচার বিভাগের 4টি, এই 4টি 8টি পড়ে রাখো, এর মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি কারো সহজ মনে হয় আইন বিভাগের 5টি কোশ্চেন, তাহলে তোমরা সেটা পড়ো আর একটা পড়ো। তাহলে দেখো বিচার বিভাগ থেকে কি পড়বে। ফার্স্ট হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, তারপরে জনস্বার্থ মামলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, আর ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো, ঠিক আছে। তাহলে এই বিচার বিভাগের আমি বললাম এই 4টি পড়ে রাখো। আর তোমাদের উপরের 2টি বিভাগ থেকে যে কোশ্চেনগুলি দিলাম, যে কোনো একটা বিভাগ থেকে পড়ে রাখবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের 4র্থ অধ্যায় থেকে সাজেশন। তাহলে তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এই পিডিএফটা তোমরা কোথায় পেয়ে যাবে, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডেসক্রিপশনে দেখো একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি এই পিডিএফগুলি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।